অ্যালকালোসিস ডেভেলপ করছে, মানে বডির পিএইচ বেড়ে যাচ্ছে, এর তার ফলাফল কি হচ্ছে? ফলাফল হচ্ছে ইনঅ্যাক্টিভ ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাচ্ছে বডিতে, মানে প্রোটিনের সাথে বাউন্ড করে ফেলছে, আর অ্যাক্টিভ ক্যালসিয়ামের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে আমাদের যে মাসেল কন্ট্রাকশন বলেন, আমাদের যে ওই যে আমরা ইম্পর্টেন্সে পড়ে আসলাম, সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম বলেন, আমাদের ব্লাড ক্লটিং ক্যাসকেড বলেন, আমাদের এসএ নোডের ফাংশন বলেন, যে কোনো কিছুতেই তখন কি হবে? আমাদের তো বাউন্ড ক্যালসিয়াম বেশি, আয়োনাইজড ক্যালসিয়ামের পরিমাণ কম। এই কাজগুলো করতে, কন্ট্রাকশন করতে গেলে আমার কাকে দরকার হয়? আয়োনাইজড ক্যালসিয়ামকে দরকার হয়। তাহলে অ্যালকালোসিসে কি হয়ে যাচ্ছে? আয়োনাইজড ক্যালসিয়ামটা কমে যাচ্ছে। সেক্ষেত্রে তখন কি হয়? আমার বডির এই ফাংশন গুলা হ্যাম্পার হয়ে যায়। সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম ঠিক মতো কাজ করতে পারে না, ব্লাড ক্লটিং ফ্যাক্টর কাজ করতে পারে না, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি কমে যায়। কারণ কি? ওই যে এসএ নোড তখন ঠিক মতো ফাংশন করতে পারে না, কমে যাচ্ছে। কারণ কি? ক্যালসিয়াম নাই। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আর কি। ঠিক আছে, এখান থেকে ওই যে একটার সাথে আর একটা একটু কোরিলেট করে পড়বেন। যখনই আপনি একটা জিনিস পড়ছেন সেটার সাথে অন্য কি চলে আসছে, এই জিনিসটা একটু কোরিলেট করে পড়বেন, তাহলে দেখবেন যে বিষয়টা মনে থাকবে। এখন আপনি যখন ওই ইফেক্ট অফ অ্যালকালোসিস ইন আওয়ার বডি এটা যখন পড়তে যাবেন, তখন খেয়াল করে দেখবেন এই জিনিসটাই আপনার মাথায় যদি থেকে থাকে যে অ্যালকালোসিস হলে তো আমার তাহলে কি বাউন্ড ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে, আয়োনাইজড ক্যালসিয়াম কমে যাচ্ছে, তাহলে এইটার ইফেক্ট গুলো এইভাবে আসবে আর কি। হ্যাঁ, বা এই ইফেক্টটা হচ্ছে, আপনি যখন ওখানে শুধু তো আর এত ডিটেলস বলা থাকবে না, ওখানে হয়তো বই আপনি শুধু ইফেক্ট দেখবেন, তখন ইফেক্ট গুলো আপনার মাথায় কাজ করবে। ও আচ্ছা, ঠিক আছে, এখানে তাহলে কি হচ্ছে যে আয়োনাইজড ক্যালসিয়াম কমে যাচ্ছে, তো এই জন্য আমার এই প্রবলেম গুলো ডেভেলপ করছে আর কি। এভাবে যখন আপনি বেসিকটা একটু আপনার মাথায় মোটামুটি একটু ঢুকাই নিতে পারবেন, তখন এই যে একটার সাথে আর একটা কমিউনিকেশন করে পড়াশোনা করতে পারলে জিনিসটা আপনার লং লাস্টিং হবে, মাথায় বেশিক্ষণ থাকবে। আদারওয়াইজ আমরা ওই যে বারবার একই কমপ্লেইন আমরাও করতাম, আপনারাও অনেকে করেন, যে পড়ছি ভুলে যাচ্ছি। এই জন্য আমি সবাইকে একটা জিনিস বলি, একটু 5 মিনিট মানে 2 মিনিট সময় নিই আপনাদের কাছ থেকে। আমি সবাইকেই বলি যেটা, যে এই যেমন ওরাল ফিজিওলজি বা এই ক্যালসিয়াম, যে কোনো চ্যাপ্টার সম্পর্কে, যে কোনো টপিক সম্পর্কে আপনার কিন্তু রেসিডুয়াল একটা নলেজ আছে। আজকেও যদি আপনার ওরাল ফিজিওলজি সম্পর্কে আপনার কাছ থেকে যদি আমরা একটা পরীক্ষা নেই, 50 মার্কের পরীক্ষা নেই, মানে 2, 5, 10, 15, 20, 25, 30 কেউ না কেউ পাবেন। মানে আপনার ওই লেভেলের একটা রেসিডুয়াল নলেজ, 5 পাওয়ার মতন একটা রেসিডুয়াল নলেজ আপনার আছে, 2 পাওয়ার মতন হইলেও একটা রেসিডুয়াল নলেজ আপনার কিন্তু আছে, যেটা আপনার সবসময়ই থাকবে। তো খেয়াল করবেন, এই যে রেসিডুয়াল নলেজ যেটা আপনার আছে, এটা আপনি কখনোই ভুলবেন না। তো আপনার পড়াশোনাটা আপনাকে এমন ভাবে মডিফাই করতে হবে যে যে জিনিসটুকু আপনার আছে এটার উপরে বেজ করে আমি বাকি জিনিসগুলো পড়বো। তার মানে কি? এটা থেকে শাখা প্রশাখা তৈরি করবো, এখান থেকে আমি ওইখানে কিভাবে যাবো, এখান থেকে ওইখানে কিভাবে যাবো, এই নলেজটুকু আমি জানি। তাহলে এটা থেকে, যেমন কি আপনি এখন জানেন যে অ্যালকালাইন কন্ডিশন বডিতে যখন অ্যালকালাইসিস হচ্ছে, পিএইচ যখন বেড়ে যাচ্ছে, তখন বডিতে কি হয়ে যাচ্ছে যে আয়োনাইজড ক্যালসিয়ামের পরিমাণ কমে যাচ্ছে, মানে অ্যাক্টিভ ক্যালসিয়াম কমে যাচ্ছে, ইনঅ্যাক্টিভ ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটুকু আপনি জানেন। তাহলে এরপরে তাহলে পরবর্তী যে কথাবার্তাগুলো এখান থেকে, তাহলে বডিতে আমার কি হতে পারে? এই যে মাত্র বলা হলো সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম কাজ করবে না, তাহলে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম হিসেবে যে যে হরমোনগুলো আছে, যে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের উপরে কাজ করে, সেই হরমোনগুলোর ফাংশনাবিলিটি কমে যাবে, তাহলে ওইটার যে ইফেক্ট গুলো ছিল সেটা কমে যাবে। তাহলে দেখেন আপনি এই যে এভাবে একটার সাথে একটা কমিউনিকেশন করে করে আপনি সামনে এগিয়ে যাবেন, তাহলে দেখবেন জিনিসটা মনে থাকবে। আদারওয়াইজ যখন আপনি শুধু মনে রাখবেন যে ক্যালসিয়ামের এটা কমে গেল, ওকে ফাইন, ভালো কথা, এরপর আবার আপনি ছাড়া গিয়ে পড়বেন হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম এই হরমোন কাজ করে, হ্যাঁ এটার এরকম প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো ছাড়া ভাবে যখন পড়বেন তখন মনে কম থাকে আর কি, বা আমরা ভুলে যাই। ঠিক আছে, ওকে। ক্যালসিয়াম ইনডিউসড টিটানি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না আপনাদের জন্য, পরীক্ষা এটা আসে না, জাস্ট এটা একটা মেকানিজম, অনেক সময় আমরা ফ্যামিলিতেও পেতে পারি বা ওয়ার্ডে আমরা অনেক সময় পাই, সেক্ষেত্রে জাস্ট এটা একটু জেনে রাখার জন্য দেয় আর কি। যদি খেয়াল করে দেখেন যে হাইপার ভেন্টিলেশন, কার্বন ডাইঅক্সাইড ব্লোন ফ্রম দ্য লাংস, যখন আমরা বেশি কার্বন ডাইঅক্সাইড বারবার হাইপার ভেন্টিলেশন হয়ে বের করে দিচ্ছি, তখন কি হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, মানে বডিতে কার্বন ডাইঅক্সাইড কমে যাচ্ছে, অ্যাসিডের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে কার্বনিক অ্যাসিড কমই হবে, ওকে ফাইন। তাহলে কি হচ্ছে? অ্যাসিড যেহেতু কমে যাচ্ছে, এই যে অ্যাসিডিটি অফ প্লাজমা, এই পিএইচটা তাহলে কি হয়ে যাচ্ছে? আপনার বেড়ে যাচ্ছে। তো পিএইচ বেড়ে যাওয়া মানে কি? তাহলে আমার এই যে ডিক্রিজড আয়োনাইজড ক্যালসিয়াম, মানে অ্যাক্টিভ ক্যালসিয়াম কমে যাচ্ছে। অ্যাক্টিভ ক্যালসিয়াম যখন, আয়োনাইজড ক্যালসিয়াম কমে যাচ্ছে যখন, আমরা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল পড়েছি না আমরা, যে একটা সেল মেমব্রেনের দুই পাশে আয়নের যে ডিফারেন্স, সেটাই হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তাহলে এটা কি আপনার কমে যাচ্ছে, বা এটা হ্যাম্পার হচ্ছে, অল্টার্ড হয়ে যাচ্ছে, যেহেতু আপনার এই পাশে আয়োনাইজড ক্যালসিয়াম তো আর নাই, কোনো এক পাশে আয়োনাইজড ক্যালসিয়াম নাই, ওটা বাউন্ড হয়ে গেছে অলরেডি, তাহলে কি চার্জের হেরফের হয়ে যাচ্ছে, ওকে। তাহলে স্টেবিলিটি অফ দ্য সেল মেমব্রেন লস্ট, তাহলে মেমব্রেন বিকেমস মোর পারমিয়েবল টু, তখন সোডিয়াম আয়নকে জায়গা দিতে হবে তখন স্বাভাবিকভাবেই। ঠিক আছে, তাহলে সোডিয়াম আয়ন যখন বেশি সেলের ভিতরে এন্টার করে, তখন কি হয়? আপনার হাইপার পোলারাইজেশন হচ্ছে। ঠিক আছে, ডিপোলারাইজেশন অফ দ্য মাসেল বা হাইপার পোলারাইজেশন, তাহলে অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে,
শিয়ালের কারণেই মাসেল কন্ট্রাকশন হয়ে যাচ্ছে। মাসেল কন্ট্রাকশন হয়ে যখন মাসেল গুলাকে একদম এরকম করে আপনার এই যেভাবে ধরে রাখে আর কি, সেটাকে তখন আমরা বলি টিটানি বলা হয় আর কি। তাহলে এই ক্যালসিয়াম ইনডিউস টিটানি কিভাবে হচ্ছে? আর একটা টিটানি তো হয় যে টিটানাস টক্সিন থেকে যেটা হচ্ছে, সেটা তো হয়, ওটা আলাদা ইস্যু আর কি। তো এটা আপনাদের মুখস্থ করার দরকার নেই, এটা জাস্ট মেকানিজমটা একটু জাস্ট দেখানো আর কি। এরপর হচ্ছে কন্ট্রোল অফ দ্য ক্যালসিয়াম ব্যালেন্স, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা খুবই সুন্দর করে মনে রাখবেন। আমি বলবো জিনিসটা ইম্পর্টেন্ট এবং জিনিসটা একটু জটিল, বাট এতটুকু বলবো যে আপনারা এই জিনিসটা ম্যাক্সিমাম টুকুই জানেন। শুধুমাত্র ছোট ছোট কি পয়েন্ট কিছু আপনাকে মনে রাখতে হবে তাহলে, এবং এটা নোট করে নেবেন একটু, ঠিক আছে? এটা আপনাদের শিটে নাই, জিনিসটা একটু নোট করে নেবেন, খাতা কলম নিয়ে বসেন সবাই, এবং জাস্ট বোঝার চেষ্টা করেন, তাহলেই দেখবেন যে জিনিসটা একদম ইজি হয়ে যাবে আপনাদের। কঠিন জিনিসটা খুব সহজে পড়ে ফেলতে পারবেন। ও আচ্ছা, এই চ্যাপ্টারে একটু এখানে দেখি যে এই পেজটাতে যে কন্ট্রোল অফ দ্য ক্যালসিয়াম ব্যালেন্স, ঠিক আছে? ক্যালসিয়াম ব্যালেন্স কন্ট্রোল কে করছে? হরমোন রেসপন্সিবল ফর ক্যালসিয়াম ব্যালেন্স। এই কথাটা একটু ভুল আছে, হ্যাঁ, কথাটা একটু ভুল আছে। কারণ কি, যে খেয়াল করে দেখেন যে ক্যালসিট্রায়ল, এই যেটা হরমোন, এটা কিন্তু হরমোন, এটা হচ্ছে ভিটামিন ডি, তাই না? তাহলে এটা না, বাকি দুইটা হরমোন। যখন আপনার প্রশ্ন যখন আসবে, এটা প্রশ্ন কিন্তু একবার আসছেও আপনাদের ডেন্টিস্টটাতে আপনারা পাবেন, তো যে হুইচ ফলোইং হুইচ হরমোনস আর রেসপন্সিবল ফর, বা হুইচ হরমোনস আর রেসপন্সিবল ফর ক্যালসিয়াম মেটাবলিজম, ঠিক আছে? তখন কিন্তু আপনি ক্যালসিট্রায়লকে আপনাকে ফলস দিতে হবে, কারণ দিস ইজ নট এ হরমোন। ভিটামিন ডি কি, এটা হরমোন না, দিস ইজ এ ভিটামিন। বাট যখন বলে ফলোইং হুইচ কম্পাউন্ড বা ফলোইং হুইচ আর রেসপন্সিবল ফর ক্যালসিয়াম মেটাবলিজম, শুধু বলবে যে হুইচ, তখন যদি ক্যালসিট্রায়ল থাকে তখন সেটাকে আপনি ট্রু দিতে পারবেন, কোনো সমস্যা। কিন্তু যদি আপনাকে মার্ক করে বলে দেয় যে ফলোইং হুইচ হরমোনস, তখন আপনাকে ক্যালসিট্রায়ল এটাকে কি করতে হবে, আপনার ফলস দিতে হবে আর কি, ঠিক আছে? তো খেয়াল করে দেখেন, তিনটা জিনিস বলছে যে ক্যালসিয়াম ব্যালেন্স করার জন্য প্যারাথাইরয়েড, ক্যালসিট্রায়ল এবং হচ্ছে ক্যালসিটোনিন, ঠিক আছে? এই তিনটা হরমোন কি হচ্ছে, আপনার ক্যালসিয়াম ব্যালেন্সটাকে মেনটেন করছে বডিতে, হোমিওস্ট্যাসিস। ওই যে আমরা শুরুতে বলেছিলাম, যেটা আমরা পরে দেখবো, তো এখানেই। তো এই দুইটা হরমোন, হরমোন এবং একটা কি বলে ভিটামিন, এই দুইটা হচ্ছে এরা বাড়ায়, এবং ক্যালসিটোনিন সে হচ্ছে কমায়, ঠিক আছে? তাহলে এ বি মানে প্যারাথাইরয়েড হরমোন এবং ক্যালসিট্রায়ল বা ভিটামিন ডি, এটা হচ্ছে কি আমাদের বডির ক্যালসিয়াম লেভেলটাকে বাড়ায় বা প্লাজমা ক্যালসিয়াম লেভেলটাকে বাড়ায়, ক্যালসিটোনিন কমিয়ে দেয়। ওকে, তাহলে আমরা এবার দেখি কে কিভাবে বাড়ায় বা কমায়। ফার্স্টলি যেটা আমরা আমাদের ভিটামিন ডি বডিতে কিভাবে তৈরি হচ্ছে সেই জিনিসটা আমরা একটু জাস্ট এখানে জানার চেষ্টা করব, কারণ এটাও আমাদের কাজে লাগে। ক্যালসিয়াম মেটাবলিজমের ক্ষেত্রে ক্যালসিট্রায়ল কাজে লাগে, তো ভিটামিন ডি মেটাবলিজমটা একটু দেখি, এগুলো থেকে প্রশ্ন আসে, তো এই জন্য তো খুব সহজে এটা মোটামুটি আপনারা হয়তো সবাই জানেন যে স্কিনে সানলাইট পড়ার কারণেই কি হচ্ছে, আমাদের এই ভিটামিন ডিটা তৈরি হচ্ছে, এবং আস্তে আস্তে এটা ইনঅ্যাক্টিভ ফর্ম থেকে অ্যাক্টিভ ফর্ম হচ্ছে। তো এই যে ইনঅ্যাক্টিভ তৈরি হচ্ছে এবং ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ ফর্ম হচ্ছে, এখানে কিছু রিয়াকশন হয়, কিছু এনজাইম দরকার হয়। এই রিয়াকশন বা এনজাইম থেকেই প্রশ্নগুলো আসে। তো খেয়াল করে দেখি, ফার্স্টলি সানলাইট, সূর্য মামার সাথে এটা মনে করেন আপনি বা আমি কেউ একজন, আমাদের স্কিনে সানলাইট পড়ছে এবং আমাদের স্কিনে কোলেস্টেরল আছে, সেটার নাম হচ্ছে 7-ডিহাইড্রোকোলেস্টেরল। সেটার নাম কি? 7-ডিহাইড্রোকোলেস্টেরল। তাহলে সানলাইট পড়লো, এই সানলাইটের আলট্রাভায়োলেট রশ্মির কারণে 7-ডিহাইড্রোকোলেস্টেরল এটা ব্রেকডাউন হয়ে কি হচ্ছে, কোলিক্যালসিফেরল তৈরি করে। কি তৈরি করলো? কোলিক্যালসিফেরল। তাহলে ভিটামিন ডি মেটাবলিজমের ফার্স্ট প্রোডাক্ট কোনটা? কোলিক্যালসিফেরল, ঠিক আছে? ভিটামিন ডি, কারণ ডিহাইড্রোকোলেস্টেরল, ওটা 7-ডিহাইড্রোকোলেস্টেরল, এটা কিন্তু মেটাবলিজম হচ্ছে না, এটা অলরেডি আপনার আছে। আলট্রাভায়োলেট রশ্মি, এটা তো সূর্য থেকে আপনি পাচ্ছেন, এখানে কিন্তু মেটাবলিজম তখনও হচ্ছে না। আলট্রাভায়োলেট রে যখন স্কিনে পড়লো, মানে 7-ডিহাইড্রোকোলেস্টেরলের উপরে পড়লো, রিয়াকশন শুরু হলো, মানে মেটাবলিজম শুরু হলো। রিয়াকশন বা মেটাবলিজম শুরু হওয়ার পরে যে প্রোডাক্ট পেলাম, ফার্স্ট প্রোডাক্ট কোনটা? কোলিক্যালসিফেরল। তাহলে এটা একটু মার্ক করে রাখেন, এই জিনিসটুকু লেখেন, লিখে এটা হচ্ছে আপনার কি, এটা একটু ব্র্যাকেট দিয়ে ভাবে লিখে রাখেন যে ফার্স্ট প্রোডাক্ট অফ কি, ভিটামিন ডি মেটাবলিজম, কোনটা? কোলিক্যালসিফেরল। তাহলে এই কোলিক্যালসিফেরল এবার এরপরে এটা একটু ইনঅ্যাক্টিভ ফর্ম, এরপরে এটা আস্তে ধীরে ধীরে অ্যাক্টিভেশনের দিকে যাবে, তো অ্যাক্টিভেশনে যায়। এরপরে সে এটা আমাদের স্কিনে তৈরি হলো, এটা ব্লাড সার্কুলেশনের মাধ্যমে কোথায় চলে যাবে? লিভারে চলে যাবে। লিভারে একটা এনজাইম থাকে 25 হাইড্রোক্সিলেজ, একটা এনজাইম। তাহলে এখানে এবার প্রশ্ন আসবে যে কি বলে যে ফলোইং হুইচ এনজাইমস আর রেসপন্সিবল ফর ভিটামিন ডি অ্যাক্টিভেশন, 25 হাইড্রোক্সিলেজ, এটা দিতে পারবেন, ঠিক আছে? ফার্স্ট এনজাইম অফ ভিটামিন ডি মেটাবলিজম, সেক্ষেত্রে এটা দিতে পারবেন 25 হাইড্রোক্সিলেজ, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু এভাবে ঘুরিয়ে আসে আর কি। তাহলে খেয়াল করেন, এই কোলিক্যালসিফেরল ব্লাডের মাধ্যমে লিভারে আসলো, ঠিক আছে? লিভারে এসে পেলাম হচ্ছে 25 হাইড্রোক্সিলেজ এনজাইম। তাহলে এনজাইমের সাথে এটা কি হবে? রিয়াকশন হবে, রিয়াকশন হয়ে একটা
কি করবে, প্রোডাক্ট তৈরি করবে, সেটা হচ্ছে 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। ঠিক আছে, এনজাইমের নাম কি, হাইড্রোক্সি লেজ। এই লেজ যেটা থাকে তার মানে কি, তারা কিছু জিনিস জোড়া লাগায়, লেজের সাথে জোড়া লাগাই দেয়। কি জোড়া লাগাচ্ছে দেখেন, হাইড্রোক্সি মানে হাইড্রোক্সিল মূলক জোড়া লাগাচ্ছে। কোথায় লাগাচ্ছে, 25 নাম্বার কার্বনে লাগাচ্ছে, এই জন্য নামটা হচ্ছে 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। ওকে, এখন তাহলে এখান থেকে কি আমরা জানবো, যে এটা হচ্ছে আপনার কি, ফার্স্ট এনজাইম। ফার্স্ট এনজাইম অফ ভিটামিন ডি মেটাবলিজম। ওকে, এই কথাটা আমরা মনে রাখতে পারি। বা এটা হচ্ছে কি আপনার সেকেন্ড প্রোডাক্ট। ঠিক আছে, ইসের ক্ষেত্রে আপনার ভিটামিন ডি মেটাবলিজমের ক্ষেত্রে সেকেন্ড প্রোডাক্ট কোনটা, 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। এগুলো একটু মার্ক করে নিন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ফার্স্ট এনজাইম কোনটা, 25 হাইড্রোক্সিলেজ। এরপরে তাহলে 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল কিন্তু আমার তৈরি হলো। এটা এবার কোথায় যাবে, এটা যাবে হচ্ছে ব্লাডের মাধ্যমে, এরপরে যাবে হচ্ছে কোথায়, কিডনিতে। লিভার থেকে কোথায় গেল, কিডনি। তাহলে খেয়াল করে দেখেন, ফার্স্টে স্কিনে তৈরি হলো কোলিক্যালসিফেরল ফার্স্ট প্রোডাক্ট, সেটা ব্লাডের মাধ্যমে কোথায় আসলো, লিভারে আসলো। লিভারে এসে কি তৈরি হলো, 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, সেটা আবার ব্লাডের মাধ্যমে লিভার থেকে কোথায় আসলো, কিডনিতে আসলো। কিডনিতে তাহলে রিয়াকশন হবে। কিডনিতে আর একটা এনজাইম আছে, এনজাইমটার নাম কি, 1 আলফা হাইড্রোক্সিলেজ। এনজাইমের নাম হচ্ছে 1 আলফা হাইড্রোক্সিলেজ। তাহলে এখানে আপনি এটা মার্ক করে রাখেন যে ফাইনাল বা লাস্ট ফাইনাল এনজাইম কোনটা, 1 আলফা হাইড্রোক্সিলেজ। ঠিক আছে, বা ফাইনাল হাইড্রোক্সিলেশন অকার্স ইন কোথায়, তাহলে কিডনি। এটা একটু পরে বলছি আবার। তাহলে ফাইনাল এনজাইম বা সেকেন্ড এনজাইম বা লাস্ট এনজাইম কোনটা, সেটা হচ্ছে 1 আলফা হাইড্রোক্সিলেজ। তাহলে খেয়াল করে দেখেন, এটার নামের শেষেও কি আছে, লেজ আছে। কাকে জোড়া লাগাবে, তাহলে হাইড্রোক্সিল মূলককে জোড়া লাগাবে। কোথায় জোড়া লাগাবে, 1 নাম্বার কার্বনে জোড়া লাগাবে। ঠিক আছে, তাহলে এটার প্রোডাক্টটা কি হবে, রিঅ্যাকশনের ফলে এটা আসলো। প্রোডাক্ট হচ্ছে দেখেন 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। তাহলে 25 হাইড্রোক্সি, একটা তো ছিল আগে, 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল ছিল। এখন এই 1 নাম্বারের কার্বনে আবার একটা হাইড্রোক্সিল মূলক লাগলো, এই জন্য 125 হাইড্রোক্সিল মূলক। তাহলে আগে একটা ছিল, আর একটা লাগলো, 1 নাম্বারের একটা, 25 নাম্বারে একটা, তাহলে ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। দিস ইজ অ্যাক্টিভ ভিটামিন ডি। ঠিক আছে, লিখে রাখতে পারেন, অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, অ্যাক্টিভ ভিটামিন ডি বা ভিটামিন D3 বলা হয়। ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনার ভিটামিন D1, সরি হ্যাঁ, কোলিক্যালসিফেরল যেটা, এটা ভিটামিন D1। এরপরে হচ্ছে আপনার 25 যেটা, এটা হচ্ছে ভিটামিন D2। আর এই ফাইনালে যেটা হলো সেটা হচ্ছে ভিটামিন D3। দেখেন তাহলে কতগুলো নাম, যে কোলিক্যালসিফেরল বা ভিটামিন D1, 25 হাইড্রোক্সিলেজ বা সরি 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, বা এটার নাম হচ্ছে ভিটামিন D2। এই দুইটা আবার হচ্ছে ইনঅ্যাক্টিভ, তাহলে ভিটামিন D1 D2 দিস ইজ ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাক্টিভ ভিটামিন D বা ভিটামিন D3। হ্যাঁ, দিজ আর অ্যাক্টিভ। তাহলে আপনাকে যদি এখন প্রশ্ন করে যে ফলোইং হুইচ আর অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, আপনাকে দিল কোলিক্যালসিফেরল, আপনাকে দিল 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, আপনাকে দিল ভিটামিন D3, আপনাকে দিল 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। ঠিক আছে, তখন এখান থেকে আপনাকে বের করে ফেলতে হবে যে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল যেটা ভিটামিন D3 একই কথা। তাহলে এই দুইটাই হচ্ছে কি আবার অ্যাক্টিভ ফর্ম, বাকিগুলা ইনঅ্যাক্টিভ ফর্ম। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রশ্নগুলো আসবে কিন্তু আপনার এই জিনিসগুলাই, যে ফলোইং হুইচ আর ফার্স্ট প্রোডাক্ট, তাহলে হচ্ছে কোলিক্যালসিফেরল, মানে কোলিক্যালসিফেরলের অপর নাম কি, ভিটামিন D1। প্রথম এনজাইম কোনটা, হাইড্রোক্সিলেজ, কোথায় পাওয়া যায়, লিভারে। তার এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে ফার্স্ট এই যে বিক্রিয়াটা হচ্ছে, এই যে 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল হলো, কোলিক্যালসিফেরল থেকে 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, এটার এই বিক্রিয়ার নাম হচ্ছে হাইড্রোক্সিলেশন। মানে হাইড্রোক্সিল মূলক জোড়া লাগছে না, এই জন্য এটার নাম হচ্ছে হাইড্রোক্সিলেশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট হাইড্রোক্সিলেশন বিক্রিয়া, এটা হচ্ছে সেকেন্ড হাইড্রোক্সিলেশন বিক্রিয়া। তাহলে ফার্স্ট হাইড্রোক্সিলেশন অফ ভিটামিন ডি অকার্স ইন লিভার, সেকেন্ড হাইড্রোক্সিলেশন অকার ইন কিডনি। এতগুলা প্রশ্ন কিন্তু এখান থেকে আপনার হবে বা হয়। ঠিক আছে, তাহলে আশা করি ক্লিয়ার। জিনিসটা কিন্তু একদমই সোজা, আপনারা সবাই জানেন, কিন্তু জাস্ট আমি আপনাকে ধরিয়ে দিলাম কোত্থেকে প্রশ্ন হবে, কিভাবে প্রশ্ন হবে। ইনফিনিটি টেস্টটা দিয়ে রাখেন, চাইলে আপনারা এটা ছবিও আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর কি, তাহলে আপনাদের পরবর্তীতে সুবিধা হবে। কিন্তু নোট করে ফেলেন, নোট করে আপনাদের শিটে আপনারা লাগিয়ে ফেলবেন, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট মাধ্যম। কারণ খাতায় লিখলেন, এই খাতা পরবর্তী সময় আপনি নাও পেতে পারেন, কোথায় আছে খুঁজে নাও পেতে পারেন, আপনি আপনার শিটে এটা মার্ক করে ফেলেন। এরপরে আমাদের ভিটামিন
আমরা ভিটামিন ডিটাকে শুধুমাত্র কি করলাম, অ্যাক্টিভ করলাম। এখন আমরা ক্যালসিয়াম মেটাবলিজমের দিকে যাব। তাহলে ক্যালসিয়াম মেটাবলিজমের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে প্যারাথাইরয়েড হরমোন সে বাড়ায়, আর হচ্ছে ভিটামিন ডি3 অ্যাক্টিভ ডেটা সে হচ্ছে ক্যালসিয়াম লেভেলটাকে বাড়ায়। তো আমরা আগে বাড়ানো দেখবো, পরে কমানোটা পরে দেখবো আমরা আর কি। তো খেয়াল করে দেখেন যে ফার্স্ট হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম মেটাবলিজমের ক্ষেত্রে প্রথম এবং প্রধান ভূমিকা রাখে। এজ লাইক সে হচ্ছে রাজা, ক্যালসিয়াম মেটাবলিজমের ক্ষেত্রে সে হচ্ছে রাজা। জাস্ট একটা গল্প বলি, এটা মনে রাখার সুবিধার্থে। রাজা, আগে তো আমরা সবাই জানি যে রাজা শিকারে যেত, তাই না? তো সাপোজ রাজা শিকারে গেছে, তো রাজা শিকারে যাওয়ার পরে রাজা কি বলবো আর কি, যে রাজা হয়তো শিকার করলো, শিকার করার পর রাজা কি অল টাইম শিকার করতে থাকে? একটা সময় হয়তো রাজা পেটের ক্ষুধার জন্য, হয়তো তার ভান্ডারে কোনো খাবার দাবার নাই, সে পেটের ক্ষুধার জন্য সে কি করতে গেছে, আপনার শিকার করতে গেছে। তো এটা সংবাদ পেয়ে তো সাথে সাথে রাজার সাথে তো কি থাকবে, আপনার তার সৈন্য সামন্তেরা তো থাকবেই। তো রাজা যখন মোটামুটি একটা দুইটা খাবার খাওয়ার মতন যদি শিকার পেয়ে যায়, তখন বাকি সৈন্যরা এবার কি বলে যে রাজা বসে আপনার যা দরকার সেটা তো আপনার হয়ে গেছে, তাহলে এরপরে আপনি এখন রেস্ট করেন, আমরা সৈন্যরা, আমরা বাকিরা যারা আছি তারা আমরা বাকি কাজ চালিয়ে নিতে পারবো। ঠিক কিনা? মানে রাজা কি করে একটা জিনিস ইনিশিয়েট করে দিচ্ছে, এরপরে তার যে সৈন্য সামন্ত যারা আছে, ঠিক আছে, তারা তখন বাকিটা কি করবে, চালিয়ে নিতে পারবে। ঠিক আছে? তো এই প্যারাথাইরয়েড হরমোনের ক্ষেত্রে একই কথা, যে সে হচ্ছে ক্যালসিয়াম মেটাবলিজমটাকে কি করে, কন্ট্রোল করে বেসিক্যালি। মানে বডিতে যদি ক্যালসিয়াম লেভেল কমে যায়, প্লাজমা ক্যালসিয়াম লেভেল কমে যায়, তাহলে প্যারাথাইরয়েড হরমোন সেটাকে আপরাইজ করার চেষ্টা করে, ঠিক আছে, বাড়ানোর চেষ্টা করে। এবং এই কি বলে এটা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বা প্যারাথাইরয়েড হরমোন সে কিন্তু রাজার মতো কাজ করবে। তার মানে সেইটাকে শুরু করে দিবে, শুরু করে দিয়ে বাকিদেরকে একটু রেডি করে দিবে, বাকিদেরকে রেডি করে দেওয়ার পরেই সে কি করবে, সে অবসরে চলে যাবে। ঠিক আছে? ওকে, কেন যাবে, কিভাবে যাবে সেটা আমরা একটু খেয়াল করে দেখি। যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে কি হচ্ছে, খেয়াল করে দেখেন যে মেইনলি হ্যাজ 3 functions ইন ডিফারেন্ট অর্গান। ঠিক আছে, তার কয়টা ফাংশন আছে, মেইনলি 3 ফাংশন, এটা মার্ক করে রাখেন। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড মেইনলি হ্যাজ 3 ফাংশন ইন 3 ডিফারেন্ট অর্গান। কি কি অর্গান আমরা একটু খেয়াল করি। এক নম্বর হচ্ছে বোনস। হ্যাঁ, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের প্রথম কাজ কার সাথে, বোনসের সাথে, হাড্ডির সাথে। 2 নম্বরে খেয়াল করে দেখেন আমার এই পাশে, সেটা হচ্ছে কি দেখা যায়, কিডনি। তাহলে সেকেন্ড অর্গান হচ্ছে কে, কিডনি। এবং ফাইনালি 3 নম্বরে একটু খেয়াল করে দেখেন এই জিনিসটা কি, 3 নম্বরে ইন্টেস্টাইনের মতন প্যাটার্ন দেখা যাচ্ছে, তাই না? দিস ইজ নট ইন্টেস্টাইন, দিস ইজ নেফ্রন। হ্যাঁ, আমাদের নেফ্রনের স্ট্রাকচারটা এখানে দেখানো হয়েছে আর কি। তবে সে কাজ করে কয়টা জায়গাতে, সে কাজ করে হচ্ছে আপনার 3 জায়গাতে। কি কি? নাম্বার 1 বোনস, নাম্বার 2 দিস ইজ কিডনি, নাম্বার 3 দিস ইজ কি, নেফ্রন। ঠিক আছে, এই 3টা জিনিসের উপরে কাজ করে। এখন কোথায় কি কাজ করে সে, ফার্স্টলি খেয়াল করে দেখেন। 1 নম্বর কাজ হচ্ছে মোবিলাইজ ক্যালসিয়াম ইন ব্লাড। আমাদের বডির ক্যালসিয়াম স্টোরেজ হচ্ছে কি, আমাদের স্কেলিটন, আমাদের বোনস গুলা। তাহলে বডিতে যখন আপনার ক্যালসিয়াম কমে যায়, এবং ক্যালসিয়াম খেয়াল করে দেখেন যে ক্যালসিয়াম কি এসএ নোডের যে পেসমেকার বা এই পটেনশিয়াল, এটাই কে জেনারেট করে, ক্যালসিয়াম জেনারেট করে। মানে হার্ট পাম্প করা ছাড়া কি আমরা বাঁচতে পারবো, টিকতে পারবো? পারবো না। তার মানে ক্যালসিয়াম এমন একটা জিনিস বডিতে কখনো কি হবে না, আপনার কম রাখা যাবে না, এটা নর্মাল লেভেল রাখতেই হবে। এটা নর্মাল লেভেল কি হবে, রাখতে হবে, আদারওয়াইজ আপনার বডির ফাংশন ঠিক মতো হবে না। ওই যে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, হরমোন ঠিক মতো কাজ করবে না। হরমোন যদি কাজ না করে, তাহলে মানে প্রত্যেকটা সিস্টেমে আপনার কি হবে, এখানে কাজ ঠিক মতো করতে পারবে না, হ্যাম্পার হবে আর কি। ঠিক আছে, সেক্ষেত্রে বডির ক্যালসিয়াম সবসময় কি থাকতে হবে, আপনার নর্মাল থাকতে হবে। অন্য কোনো কিছু, অন্য কোনো হরমোন বা অন্য কোনো ভিটামিন, অন্য কোনো ইনগ্রেডিয়েন্ট, মাইক্রোমিনারেলস এগুলা বডিতে কম থাকলেও কি হচ্ছে, এটা আমরা ডায়েটারি ইনটেকের মাধ্যমে সেটা আস্তে ধীরে ধীরে আমরা কমানোর মানে এটা আবার নর্মাল লেভেলে আনার সুযোগ পাচ্ছি। কিন্তু ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হয়, ক্যালসিয়াম আপনার সাথে সাথে এটা রিপ্লেস করার প্রয়োজন হয় আর কি, মানে লেভেলটাকে ঠিক রাখতে হবে। সেই জন্য আমার বডিতে স্টোরেজ আছে কে, বোনস। বোনস থেকে সাথে সাথে এটাকে ব্লাডে আনতে হবে, কারণ ব্লাডে ওই একটা নর্মাল লেভেলের নিচে আসলে মানে আমাদের বডির ফাংশনটাই ঠিক থাকবে না আর কি। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন 1 নম্বর কাজ কোনটা। 1 নম্বর কাজ হচ্ছে মোবিলাইজ ক্যালসিয়াম ইন ব্লাড। তার মানে কি, তাহলে বোনস তো আমার ঠিকঠাক মতো আছে, তাহলে এটাকে যখন এখান থেকে যখন ক্যালসিয়ামটাকে আনতে হবে, তার মানে কি অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়তে হবে। অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে গেলে তখন বোনসটা ডিস্ট্রাকশন হবে, ক্যালসিয়ামটা কি হবে, তখন বোনস থেকে ব্লাডে চলে আসবে। তার মানে অল্টারনেট কথা হিসেবে আপনি বলতে পারেন যে প্যারাথাইরয়েড হরমোন স্টিমুলেট অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি। প্যারাথাইরয়েড হরমোন স্টিমুলেট কি, অস্টিওক্লাস্ট। ঠিক আছে, সুন্দর দেখেন 2টা কথা। এটাই কিন্তু আপনার মানে এখন যে পরীক্ষার মানে স্টেমের যে সিস্টেমগুলো আসছে আর কি, প্রশ্নের যে স্টেমগুলো থাকে, সরাসরি যে প্যারাথাইরয়েড হরমোন মোবিলাইজ ক্যালসিয়াম ইন ব্লাড, এই অপশন আপনাকে নাও দিতে পারে, বা এটা দিলেও সাথে 2টা অপশন কি দিতে পারে, যে প্যারাথাইরয়েড হরমোন অ্যাক্টিভেটস অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, প্যারাথাইরয়েড হরমোন অ্যাক্টিভেটস অস্টিওক্লাস্ট। ঠিক আছে, এর সাথে দিয়ে দিল প্যারাথাইরয়েড হরমোন অ্যাক্টিভেট অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি।
ঠিক আছে, এরকম দিয়ে দিতে পারে আর কি। ওকে, তো খেয়াল করে দেখেন তাহলে এই মোবিলাইজ ক্যালসিয়াম আয়ন ইন ব্লাড, এটা কি হচ্ছে, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেট হচ্ছে, তখন ব্লাড থেকে ক্যালসিয়ামটা, সরি বোনস থেকে ক্যালসিয়ামটা কোথায় চলে আসলো, ব্লাডে চলে আসলো। এখন খেয়াল করে দেখেন তাহলে তার মানে কি আপনার বোনস কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, প্যারাথাইরয়েড হরমোনের কারণে বোনস থেকে ক্যালসিয়াম মোবিলাইজ হচ্ছে, আপনার বোনস দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই প্যারাথাইরয়েড যদি কাজ চালাইতেই থাকে তাহলে একটা সময় আপনার বোনস বলে আর কিছু থাকবে না, ঠিক কিনা। এই জন্যই শুরুতে আমরা বলেছি যে সে রাজা মানুষ, সে একটা সময় কাজ করে সে এবার রেস্টে চলে যাবে, বাকিদেরকে দিয়ে কি